আজকে যে গল্পটা নিয়ে আমরা কথা বলবো সেটা বাংলার অন্যতম এক জটিল ভূতের গল্প। মানে এটা শুধু ভূতের গল্পই না, এটা একটা অভিশপ্ত বিয়ের কাহিনী, আর সেই সঙ্গে এক লম্বা অপেক্ষার পর নেওয়া প্রতিশোধের গল্প। চলুন শুরু করা যাক এই গা ছমছমে কাহিনীটা। তোমার হাতটা এত ঠান্ডা কেন? মরা মানুষের শরীরের মতো লাগছে। ভাবুন তো একবার, গল্পের শুরুটাই হচ্ছে এরকম একটা হিমশীতল মুহূর্ত দিয়ে। বাসর রাতে বর তার নতুন বউকে ঠিক এই কথাটা জিজ্ঞেস করছে। এই একটা প্রশ্নই যেন বলে দেয় সামনে কি ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। তো চলুন গল্পের প্রথম পর্বে যাওয়া যাক। এক অভিশপ্ত বাসর রাত। নবদম্পতির ফুলসজ্জার সেই ঘরে ঠিক কি এমন ঘটেছিল যে আনন্দ নিমেষের মধ্যে এক তীব্র আতঙ্কে বদলে গেল। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎই প্রথম অশুভ সংকেতটা এলো। ঘরটা কেমন যেন একটা বিশ্রী পচা গন্ধে ভরে গেল। মানে যেখানে ফুলের সুবাস থাকার কথা সেখানে এই দুর্গন্ধ। মনে হচ্ছিল যেন কোনো অশুভ শক্তি জানান দিচ্ছে যে সে এসে গেছে। পুরো পরিবেশটাই কেমন ভারী আর দমবন্ধ করা হয়ে উঠেছিল। আর ঠিক তখনই বর মহেন্দ্র তার স্ত্রী মালতীর দিকে তাকায়, আর যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। আরে, এ তো তার ভালোবাসার মালতী না। তার চেহারাটা কেমন যেন পুরো বদলে গেছে। মুখটা ফ্যাকাশে সাদা, আর চোখ দুটো মনে হচ্ছে যেন ঠিকরে বেরিয়ে আসবে। ব্যাস, এরপর আর এক মুহূর্ত সময় নষ্ট হয়নি। শুরু হয়ে গেল আসল তাণ্ডব। ওই ভয়ঙ্কর রূপে মালতী ঝাঁপিয়ে পড়ল তার স্বামী মহেন্দ্রর উপর, সোজা গলা টিপে ধরল। আর যখন মহেন্দ্রের বাবা জমিদার মশাই ছেলেকে বাঁচাতে ছুটে এলেন, তখন তার উপরেও সে একইভাবে ঝাঁপিয়ে পড়ল। এই ভয়ঙ্কর আক্রমণের পর যা ঘটল সেটা আরও মর্মান্তিক, আরও ভয়াবহ। কিন্তু ঘটনার আসল মোড়টা এলো যখন পুরোহিত মশাই এলেন, আর তার ব্যাখ্যাটা পুরো ব্যাপারটাকে এক অন্যদিকে, একটা অতি প্রাকৃতিক দিকে ঘুরিয়ে দিল। তাহলে ঠিক কি ঘটেছিল? পরপর মালতীর শরীরে ভর করা সেই অশুভ শক্তি প্রথমে মহেন্দ্রকে আক্রমণ করল, তারপর সে জমিদারকে শ্বাসরোধ করে খুন করল, আর কাজটা শেষ হওয়া মাত্রই মালতী নিজে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল, যেন তার কোনো কিছুই মনে নেই। ঠিক এই সময়েই পুরোহিত এসে একটা অদ্ভুত ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, শুনুন, এই খুনের জন্য নতুন বৌমা একদমই দায়ী নয়। আসলে এক অশুভ আত্মা ওর শরীরে ভর করে এই কাণ্ডটা ঘটিয়েছে। এটা একটা প্রতিশোধ। আর ঠিক এখানেই গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয়। মনে আছে সেই রহস্যময় মাঝির কথা, যে কিনা বিয়ের দিন দেরি করিয়েছিল? হ্যাঁ, সেই মাঝি আবার ফিরে আসে, আর তার হাত ধরেই এই গোটা রহস্যের জট খুলতে শুরু করে। ব্যাপারটা খুবই অদ্ভুত। সেই মাঝি যে কিনা ইচ্ছে করে নৌকার দাঁড় ফেলে দিয়ে বিয়েতে দেরি করিয়েছিল, সে হঠাৎ করে জমিদারের শ্মশানের পথে এসে হাজির হয়। এই ফিরে আসাটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা ছিল না। এটাই গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ সূত্র। আর এসেই সে চিৎকার করে বলতে শুরু করে, মরেছে জমিদার, আমার বোন তার প্রতিশোধ নিয়েছে, এবার তোদের সবার পালা, তোরা সবাই মরবি। তার এই ভয়ঙ্কর ঘোষণা শুনেই প্রথমবার সবাই বুঝতে পারে এটা শুধু কোনো ভূতের কাণ্ড নয়, এর পেছনে আছে এক বোনের প্রতিশোধের আগুন। ওই মাঝির কথা ধরেই গল্পটা এবার আমাদের নিয়ে যাবে ৩০ বছর পেছনে, এক অন্ধকার অতীতে। এটা বিন্দু নামের এক দাসীর সঙ্গে হওয়া চরম বিশ্বাসঘাতকতার এক করুণ কাহিনী। আচ্ছা, এই পুরো গল্পটা বুঝতে গেলে একটা শব্দ বোঝা খুব দরকার, লগ্নভ্রষ্টা। এর মানে কি? এর মানে হল, যদি বিয়ের শুভ সময় বা লগ্ন পেরিয়ে যায় কিন্তু বিয়েটা সম্পন্ন না হয়, তাহলে সেই মেয়েটিকে সমাজে কলঙ্কিত বলে মনে করা হতো। তখনকার সমাজে এটা একটা মেয়ের জন্য সবথেকে বড় অপমান ছিল। তো কি ঘটেছিল ৩০ বছর আগে? জমিদার তার দাসী বিন্দুকে মিথ্যে আশা দিয়ে দিনের পর দিন ব্যবহার করেছে। একসময় বিন্দু গর্ভবতী হয়ে পড়ে। তখন লোকলজ্জার ভয়ে জমিদার বিয়েতে রাজি তো হয়, কিন্তু বিয়ের দিন সে ইচ্ছে করে আসেই না। ফলে বিন্দু লগ্ন ভ্রষ্টা হয়ে যায়। আর এই চরম অপমান সহ্য করতে না পেরে সে ওই অভিশপ্ত বউডুবির ঝিলে আত্মহত্যা করে। জমিদারের নিষ্ঠুরতা আর ভণ্ডামিটা একবার ভাবুন। সে নিজেই নিয়ম বানিয়েছিল যে কোনো মেয়ে লগ্নভ্রষ্টা হলে তাকে ওই অভিশপ্ত ঝিলে ডুবে নিজেকে শুদ্ধ করতে হবে। আর সেই লোকটাই ইচ্ছে করে বিন্দুকে লগ্নভ্রষ্টা বানাল, আর নিজের তৈরি করা নিয়মেই তাকে মরতে বাধ্য করল। মানে কি ভয়ঙ্কর এক খেলা! এবার তাহলে আসল কথায় আসা যাক। বিন্দুর ভাই গঙ্গাধর, মানে ওই মাঝি, কিভাবে তার বোনের এই অপমানের বদলা নিল। তার জন্যে সে একটা নিখুঁত আর দীর্ঘ পরিকল্পনা ফেঁদেছিল।
পাক্কা ৩০ বছরের পরিকল্পনা। গঙ্গাধরের প্ল্যানটা ছিল এক কথায় অসাধারণ। সে প্রথমে জমিদারের ছেলের বিয়েতে মাঝি সেজে ঢুকে পড়ে, তারপর ইচ্ছে করে নৌকা দেরি করায় যাতে নতুন বউ মালতী লগ্নভ্রষ্টা হয়ে যায়। কেন? কারণ সে জানত জমিদারের বানানো নিয়ম অনুসারেই মালতীকে শুদ্ধ হতে ওই ঝিলে নামতে হবে। আর ঠিক সেইখানেই যে তার বোন বিন্দুর অতৃপ্ত আত্মা ৩০টা বছর ধরে অপেক্ষা করছে তার প্রতিশোধ নেওয়ার জন্য। তো গল্পের একদম শেষে আমরা এসে গেছি। এ সমস্ত ভয়ঙ্কর সত্যিরা যখন সামনে এলো, তখন জমিদারের ছেলে মহেন্দ্র কি করল? সে কি সিদ্ধান্ত নিল? চলুন দেখি। মহেন্দ্র কিন্তু তার বাবার পাপকে ঢাকার চেষ্টা করেনি। সে মেনে নিল যে তার বাবা কি চরম নিষ্ঠুর কাজ করেছে। যে পুরোহিত এই ষড়যন্ত্রে জড়িত ছিল তাকে গ্রাম থেকে বের করে দিল। আর সবচেয়ে বড় কথা, সে গঙ্গাধরের প্রতিশোধকে একরকম স্বীকৃতি দিল। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না এনে তাকে শান্তিতে চলে যেতে দিল। মহেন্দ্র যেন চাইছিল এই নিষ্ঠুরকার খেলাটা এখানেই শেষ হোক। সব শেষে মহেন্দ্রর মুখ থেকে শুধু একটাই কথা বেরোয়, আমি শুধু একটু শান্তিতে থাকতে চাই। এই একটা বাক্যই যেন তার সব যন্ত্রণা, ভয় আর ক্লান্তিটা বুঝিয়ে দেয়। প্রতিশোধের এই ভয়ঙ্কর চক্রের মধ্যে পড়ে সে শুধু একটু শান্তি চেয়েছিল। এই গল্পটা শেষ হলেও একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন কোনো ব্যবস্থা, সমাজ বা আইন অত্যাচারিত মানুষকে ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়, তখন কি অতি প্রাকৃত বা নিজের হাতে নেওয়া প্রতিশোধই একমাত্র উত্তর হয়ে দাঁড়ায়? এই ভাবনাটা না হয় আপনাদের জন্যই রইল।